আসসালামু আলাইকুম। আজকে আমরা রাইট ফর্মস অফ ভার্বস এর পার্ট 2 নিয়ে আলোচনা করব। গতকাল আমরা পার্ট 1 এর একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমরা রাইট ফর্মস অফ ভার্বস এর প্রয়োজনীয় যত বেসিক আছে সেই বেসিক বিষয়গুলো আলোচনা করেছিলাম। তো আজকে আমরা রাইট ফর্মস অফ ভার্বস নিয়ে আরো হাজির হয়েছি। এখানে মূলত আমরা আজকে V1 নিয়ে আলোচনা করব। এই যে V1 ফর্মটা এইটা নিয়ে আলোচনা করব। গতকাল আমরা আলোচনা করেছিলাম কখন ভার্বের সাথে s বা es যুক্ত করতে হয়। এখানে একটা কথা বলে রাখি, এই যে আমাদের ভার্বের পাঁচটা ফর্ম এখানে লিখছি, আমরা যদি খুব ভালোভাবে ধরতে পারি যে এই পাঁচটা ফর্ম কোন কোন জায়গায় বসে, অর্থাৎ একটা সেন্টেন্সের কোথায় V1 বসবে, কোথায় ভার্বের সাথে আইএনজি হবে, আর কোথায় V2 বা V3 বসবে, এই বিষয়টা যদি আমরা খুব ভালোভাবে আয়ত্তে নিতে পারি তাহলে কিন্তু আমাদের রাইট ফর্মস অফ ভার্বসটা সম্পূর্ণ কভার হয়ে যাবে। আর এই জন্য আজকে আমরা হচ্ছে V1টা নিয়ে আলোচনা করব। এখানে আমি একটু হেডিং করে দিই V1, অর্থাৎ V1 কোন কোন জায়গায় বসতে পারে সেই বিষয়গুলো আজকে আমরা হাইলাইট করে দেখব। তো এখানে আমরা একটা রুলস লিখে রেখেছি, যেমন কোন সেন্টেন্সে যদি রেগুলারলি, ডেইলি, এভরিডে, সামটাইমস, অফটেন, ইউজুয়ালি অর জেনারেলি, এই কয়েকটা ওয়ার্ড, অর্থাৎ এই যে ওয়ার্ডগুলো আমরা লিখছি, এই কয়েকটা ওয়ার্ড যদি আমরা কখনো কোনো সেন্টেন্সে পাই তাহলে ওই সেন্টেন্সটা অবশ্যই কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কি, V1। যারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স স্ট্রাকচারটা জানে না তাদের জন্য লিখি সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার মূলত। এইটাই হচ্ছে, অর্থাৎ সাবজেক্ট থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের শুরুতে সাবজেক্ট, তারপর একটা V1। এই যে V1টা, এই V1টাই মূলত ইন্ডিকেট করে যেটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার মানে এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে আমরা কি বসাবো, ওই সেন্টেন্সে ভার্বের জায়গায় V1 ফর্মটা ইউজ করে দিব। যেমন আমরা এখানে একটা সেন্টেন্স লিখছি, সামটাইমস মাই ফ্রেন্ড কাম টু মাই হাউস। এই যে সামটাইমস শব্দটা ছিল না, সামটাইমস এখানে কই, এই যে সামটাইমস ছিল, এই সামটাইমস ছিল বলে এই সেন্টেন্সটা কোন টেন্সে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে যে ভার্বটা ছিল এই ভার্বটা কি হবে, V1 ফর্ম হয়ে যাবে, অর্থাৎ কাম থেকে কামস হয়ে যাবে। আচ্ছা, কামস কেন হইলো, গতকাল আমরা বলেছিলাম সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। এখানে কি মাই ফ্রেন্ড, এটা কি থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার ভার্বটাও সিঙ্গুলার হয়ে যাবে। কোনোভাবে যদি এখানে মাই ফ্রেন্ডের জায়গায় দে থাকতো, অর্থাৎ এখানে ধরি আমরা জাস্ট বোঝার শর্তে আমরা লিখে নিলাম যে দে, এখানে যদি কোনোভাবে দে আসতো তাহলে কি হয়ে যেত, তাহলে কিন্তু এখানে এস যুক্ত হইতো না, অর্থাৎ যা ছিল তাই থাকবে, আনচেঞ্জ থেকে যেত। তো এটা হচ্ছে আমাদের V1 এর প্রথম রুলস। যেখানে আরো একটা সেন্টেন্স আছে, দে অফটেন, এই যে অফটেন শব্দটা ছিল, যদি সেন্টেন্সের মধ্যে এই অফটেন শব্দটা থাকে তাহলে ওই সেন্টেন্সটা কোন টেন্স হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে V1। যেমন এখানে কি ছিল, দে ছিল, দে সিঙ্গুলার না প্লুরাল, তাহলে সাবজেক্ট এটা প্লুরাল, দে বলতে অনেককে মিন করে, সাবজেক্ট প্লুরাল, ভার্ব কি হবে প্লুরাল, যা আছে তাই, অর্থাৎ কোনো চেঞ্জ হবে না। একটা কথা মনে রাখবেন যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তবেই কেবল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, কিন্তু যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে ভার্বের কোনো ধরনের চেঞ্জ হবে না, অর্থাৎ যেভাবে থাকবে ওইটাই রেখে দিতে হবে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের একটা স্ট্রাকচার গেল বা একটা রুলস গেল। সেকেন্ড যে শর্টকাট টেকনিকটা আমরা লিখছি এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা মূলত যে যত রাইট ফর্মস অফ ভার্বস পড়ে থাকি, যে রুলস গুলো পড়ি, এই প্রত্যেকটা শর্টকাট নিয়ে মূলত এক একটা রুলস তৈরি করা যায় বা এক একটা রুলস আমরা দেখে থাকি। অথচ আমরা যদি এই কয়েকটা ওয়ার্ড জানি বা এই শর্টকাটটা মনে রাখি তাহলে আমাদের পুরো রাইট ফর্মস অফ ভার্বস এর V1 ফর্ম কোন কোন জায়গায় বসতে পারে সেটা ক্লিয়ার হয়ে যায়। যেমন ধরেন, যদি কখনো কোনো সেন্টেন্সে প্রিপোজিশন টু থাকে তাহলে ওই টু এর পরে যে ভার্বটা, ওই ভার্বটা V1 হয়ে যাবে। যেমন আমরা এখানে লিখছি স্টুডেন্টস গো টু স্কুল টু, টু এর পরে কি হবে, V1, অ্যাকুয়ার ছিল, কি হবে তাহলে অ্যাকুয়ার হয়ে যাবে, যা ছিল তাই। এখন আরেকটা কথা বলি, এই যে প্রিপোজিশন টু, এই টু এর পরে কিন্তু কি যা ছিল তাই থাকে, মানে কোনো ধরনের চেঞ্জ হবে না, বেস ফর্ম, মানে টু বেস ফর্ম নিয়ে নেয়। যেমন এখানে কি আছে, মডেল ভার্ব, মডেল ভার্বের পরে কি হবে V1। যেমন আই উইল হেল্প, এখানে আমরা সেন্টেন্সটা লিখলাম হেল্প দেম। এখন দেম আমরা লিখছি, এখানে কি আছে, মডেল ভার্ব আছে না, এই মডেল ভার্বের পরে যে ভার্ব আছে যা আছে তাই থাকবে, এখানে কোনো ধরনের চেঞ্জ নাই। তাহলে কি আছে, হেল্প ছিল হেল্পই থেকে যাবে, কোনো চেঞ্জ করতে হবে না। এখানে যে কয়েকটা লিখছি এই কয়েকটার পরে যে ভার্বটা আসবে ওই ভার্বের কোনো ধরনের চেঞ্জ আমাদের করতে হবে না, অর্থাৎ ব্র্যাকেটে যে ভার্বটা দেওয়া থাকবে ওইটা হুবহু বসে যাবে। আচ্ছা, এখানে আমরা মডেল ভার্বটা দেখলাম, তারপরে কি আছে আমাদের ডু ভার্ব। ডু ভার্বটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ভার্ব। আমরা ডু ভার্বটা কিভাবে বলতে পারি, ডু ভার্বটার ক্ষেত্রেও সেম, আমরা যদি এরকম লিখি যে ডোন্ট ডোন্ট ইউ ডোন্ট ইউ লার্ন, আমরা এখানে জাস্ট এটা গ্যাপ দিয়ে দিলাম যে গ্যাপ আছে, ইংলিশ
তুমি কি ইংরেজি শিখো না? এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে ডু ভার্ব ছিল না, এই ডু ভার্বের পরে যে আরো একটা ভার্ব আসছে ওটা কি হয়ে যাবে? V1 ফর্ম হয়ে যাবে। এই যে ডু ভার্বের পরে কি বসে? V1 বসে। তাহলে এখানে আমরা যা ছিল তাই করে দিবি। আগে কিন্তু বললাম যে এখানে V1 মানে বেস ফর্ম, অর্থাৎ ভার্বের সাথে কোনো কিছুই যোগ করতে হবে না। আবার আমরা যদি দেখি মেক, লেট, হেল্প, এই তিনটা মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের অনেক পরীক্ষাতে আসে। মেক, লেট, হেল্প, যদি এই তিনটা কখনো কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে তারপরে যে ভার্ব, ওই ভার্বটা অবশ্যই V1 হবে, অর্থাৎ যা আছে তাই বসায় দিতে হবে। যেমন আই লেট, এই যে লেট ছিল, আই লেট মাই ফ্রেন্ডস রিড, এই যে লেটের পরে একটা ভার্ব। এখানে একটা কথা আছে, আমরা যেমন টু এর সাথে একটা ভার্ব ছিল, মডেল ভার্বের সাথে আরো একটা ভার্ব ছিল, এই যে কিন্তু লেট থাকলে লেটের মাঝখানে কিছু একটা থাকবে, লেট, মেক, হেল্প, এই তিনটাই মাঝখানে কিছু থাকবে, তারপরে হচ্ছে আমাদের ভার্ব, এই ভার্বটা V1 হয়ে যাবে, অর্থাৎ যা আছে তাই বসাই দিবে, এখানে নো চেঞ্জ হিসেবে থেকে যাবে। কেন? লেটের পরে যে ভার্বটা আসে ওইটা বেস ফর্ম বসে। আবার এখানে কি আছে, আমরা মেক যদি দেখি, আমরা মনে হয় মেক দিয়ে একটা অ্যান্সার লিখি না, আমরা হেল্প দিয়ে লিখছি। যেমন এখানে কি আছে, হেল্প শব্দটা আছে না, যদি কখনো কোনো সেন্টেন্সে হেল্প পাই এবং তারপর আরো একটা ভার্ব থাকে, ওই ভার্বটা কি হবে? V1 হবে। মাই টিচার হেল্পড সলভ দ্য সাম, এখানে যে হেল্প ছিল, V1 হেল্প ছিল, হেল্পের পরে যে ভার্বটা আসছে ওটা কি হবে? সরি, এখানে একটু মি লিখলে বেটার হইতো, অর্থাৎ মাই টিচার হেল্প মি সলভ দ্য সাম, এই যে সলভটা ছিল হেল্পের পরে, এই কারণে এটা V1, অর্থাৎ যা আছে তাই হয়ে যাবে, কোনো ধরনের চেঞ্জ এখানে করতে হবে না। আশা করি বুঝাইতে পারছি। আবার আমরা যদি আরো একটা দেখি, মেক ভার্বটাও কিন্তু সেম, এখানে যদি এক্সাম্পল দেয়, আমরা যদি একটা এক্সাম্পলটা নিই তাহলে আমাদের খুব বেশি কাজে দিবে। যেমন আমরা যদি এখানে বলি যে আই মেক হার, যেমন আমরা এই ভার্বটা লিখলাম ক্রাই, ক্রাই মানে কি? কান্না করা, অর্থাৎ আমি তাকে কান্না করাই বা কাঁদাই। তাহলে যে ক্রাই ভার্বটা ছিল এটা মেকের পরে আছে না, মেকের পরে যেহেতু আছে অবশ্যই এটা যা ছিল তাই হয়ে যাবে, অর্থাৎ বেস ফর্ম, এটা কোনো ধরনের চেঞ্জ করতে হবে না। এটা হচ্ছে একটা রুলস, গুলো আমাদের খুবই সহজ একটা রুলস ছিল, শর্টকাট। তাহলে দেখেন এই যে চারটা শর্টকাট, আমাদের এই শর্টকাট দিয়ে কিন্তু চারটা পাঁচটা রুলস V1 এর ক্ষেত্রে লেখা যায়, কিন্তু আমরা এগুলা লিখবো না, আমরা জাস্ট শর্টকাট এসে মনে রাখবো যে এই ওয়ার্ডগুলো যদি কোথাও থাকে তাহলে এরপরে যে ভার্ব ওটা অবশ্যই V1, অর্থাৎ বেস ফর্ম হবে, ব্র্যাকেটে যেটা দেওয়া থাকবে ওইটাই নো চেঞ্জ করে দিতে হবে। কিন্তু এখানে আমরা প্রিপোজিশন টু এর যে কথাটা বললাম, টু এর পরে V1 বসে, কিন্তু কিছু কিছু ফ্রেজ আছে, এ হচ্ছে খুবই ঘাটতারা, ওর চাওয়াই হচ্ছে আমার পরে V1 দিতে হবে। কিন্তু আবার বলে যে সবাই যেহেতু প্রিপোজিশন হিসেবে আইএনজি নেয়, আমিও যদি কোনো একটা কিছু ফ্রেজের সাথে যুক্ত হতে পারি তাহলে আমিও আইএনজি দিব। সেই ফ্রেজগুলো কি কি? যেমন উইথ আ ভিউ টু, এখানে লেখা আছে কিছু ফ্রেজ আছে, যেমন উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, অ্যাডিক্টেড টু, ডিভোটেড টু। আবার হচ্ছে এই যে ওয়ার্ডগুলো আছে প্রত্যেকটার শেষে কিন্তু এক একটা টু আছে, প্রত্যেকটার শেষে একটা টু আছে। এই টু থাকা সত্ত্বেও এরপরে যে ভার্বগুলো আছে এই ভার্বের সাথে কি করে দিতে হবে? এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিতে হবে। এখন প্রশ্ন হইলো কেন আইএনজি যুক্ত করব? কথা হইতো ওইটাই যে এই ফ্রেজগুলোর সাথে যদি কখনো টু যুক্ত হয় তাহলে ওর পরে ভার্বের সাথে আইএনজি করে দিতে হবে। তাহলে আমরা একটা এক্সাম্পল লিখছি এখানে, উই ইট ফুড উইথ আ ভিউ টু, উই ইট ফুড উইথ আ ভিউ টু, এই যে উইথ আ ভিউ টু ছিল তার সাথে টু, এরপরে যে ভার্বটা আছে এটা কি হয়ে যাবে? আইএনজি, উইথ আ ভিউ টু বেইং। এই তো হচ্ছে আমাদের শর্টকাট টেকনিক গুলো, আশা করি বুঝাইতে পারছি। এই নোটটা একটু মনে রাখবো, সবাই একটু লিখে নেই। উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, অ্যাডিক্টেড টু, ডিভোটেড টু, হ্যাবিচুয়েটেড টু, প্রিফার টু, এটসেট্রা এটসেট্রা, আরো এরকম কিছু থাকতে পারে। যেমন এখানে একটা কনফিউশন যেটা সৃষ্টি হইতে পারে সেটা হচ্ছে বি ভার্ব, অর্থাৎ বি ইউজ টু, এইটা নিয়ে আমরা একটু একটু বিস্তারিত আলোচনা করব এখন। কনফিউশন, এখন এইটার কনফিউশনটা কিভাবে দূর করা যায়? এখানে আমরা কিন্তু লিখছি বি ইউজ টু, কিন্তু মাঝে মাঝে যেটা থাকবে, যেমন ধরুন এখানে থাকতে পারে এরকম, যেমন এখানে থাকলো যে আই সরি আই ইউজ টু সুইম, এইখানে হচ্ছে ব্র্যাকেট দিয়ে দিল, আই ইউজ টু সুইম ইন দ্য রিভার, এই একটা সেন্টেন্স লিখলাম। আরেকটা সেন্টেন্স লিখলাম যে আই ওয়াজ ইউজড টু, এইখানেও লিখলাম আমি সুইম, আই ওয়াজ ইউজড টু সুইম ইন দ্য রিভার। এখানে দুইটা সেন্টেন্স সেম, জাস্ট একটা ওয়ার্ডের কম বেশি, এখানে ওয়াজ ছিল এখানে ওয়াজ ছিল না। অর্থাৎ যদি এই যে আমরা লিখছি না যে যদি এখানে টু বি ভার্ব না থাকে, অর্থাৎ আমি যা বি ভার্ব মানে কি, বি মানে হচ্ছে এম, ইজ অথবা
আর অথবা ওয়াজ বা ওয়্যার, এই যে পাঁচটা ভার্ব, ওর কথা হচ্ছে যদি আমরা এই ইউজ টু এর আগে এই বি ভার্ব না থাকে তাহলে জাস্ট যা আছে তাই নো চেঞ্জ হিসেবে থেকে যাবে ভি ওয়ান, অর্থাৎ সুইম। কিন্তু কোনোভাবে যদি ইউজ টু এর আগে বি ভার্ব চলে আসে, অর্থাৎ আমি যার ওয়াজ ওয়্যার কোনো একটা চলে আসে, তাহলে এরপরে যে ভার্বটা আসবে ওই ভার্বের সাথে কি করে দিতে হবে, আইএনজি করে দিব, অর্থাৎ এটা কি হবে, সুইম থেকে সুইমিং হয়ে যাবে। এই হচ্ছে আমাদের স্ট্রাকচার মূলত। তো আশা করি ওয়াজ ওয়্যারের যে বি ইউজ টু এবং শুধু ইউজ টুর যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা আমি বুঝাইতে পারছি। এই হচ্ছে আমাদের রাইট ফর্মস অফ ভার্বস। এই যে রুলস গুলো আমরা দেখলাম না, এই রুলস গুলোকেই কিন্তু একটা টিচার বা কোনো কোনো জায়গায় হচ্ছে অনেক বড় করে দেখানো হয়, যে শর্টকাট গুলো যে লিখছিলাম আর কি। কিন্তু আসলে এত বড় করে পড়ার কোনো দরকার নেই। আমরা যদি শর্টকাট পড়ে আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি, কারণ আমরা জানি আমরা গ্রামার সবাই মূলত শর্টকাটে আমরা ভালো মার্ক ক্যারি করার জন্যই পড়ে থাকি। এই জন্য শর্টকাটে যদি মার্ক ক্যারি করা যেত, অসুবিধা কোথায়? সেম জিনিসই তো, হুদাই বাংলা পড়তে হয়। আশা করি বুঝাইতে পারছি।